একটু রেসপন্স জি স্যার, করো। দেখা যাবে। জি। আচ্ছা, আমরা শুরু করি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কিছু কাজ বাকি আছে, আমরা এই কাজগুলো আজকে শেষ করব। এবং তোমাদেরকে এটা শিখিয়েছিলাম আমি, যে একটি অণুর ভর, একটি পরমাণুর ভর, স্থূল সংকেত নির্ণয়, আণবিক সংকেত নির্ণয়, এরকম কিছু কাজ আমরা শিখেছিলাম। এবং আমরা বলছিলাম যে হালকা কিছু কাজ বাকি আছে, যে কাজগুলো আমাদের শেখা দরকার। এবং আমরা আরেকটা কাজও শিখেছিলাম, তোমাদের মনে আছে কিনা, আমরা লিমিটিং বিক্রিয়ক শিখেছিলাম, মনে আছে? চিন্তা করে দেখো তো যে লিমিটিং বিক্রিয়ক শিখেছিলাম কিনা। আমরা কি লিমিটিং বিক্রিয়ক শিখেছিলাম, দেখো তো। যেমন আমরা বলছিলাম এই যে এরকম একটা পাত্র ছিল, যেখানে হাইড্রোজেন ছিল 5 গ্রাম। এরকম আর একটা পাত্র নিয়েছিলাম, যেখানে আমরা ক্লোরিন দিয়েছিলাম 75 গ্রাম। দিয়ে বলছিলাম কোনটি লিমিটিং, লিমিটিং এবং কেন। আর একটা বলছিলাম কোনটি কি পরিমাণ অবশিষ্ট থাকবে, কি পরিমাণ অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে। এই পর্যন্ত করেছিলাম কিনা হৃদয় সাহেব? হৃদয় সাহেব মনে আছে? তোমাদের যদি মনে থাকে তাহলে আমরা একটু সামনে যাই। আচ্ছা, বুঝতে পেরেছি, তাহলে আমরা আমাদের কাজগুলো একটু করি। এদিক তাকাই আমরা একটু। লক্ষ্য করতে হবে তোমাদের, যে আসলে আমরা দেখি আমাদের সাথে জয়েন করার কে চেষ্টা করছে। আচ্ছা, এবার তোমরা একটু লক্ষ্য করো, আমরা একটু ইয়েতে যাই। এই যে 16 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করো তো, কি আছে একটু পড়তে হবে 16 নম্বর কোশ্চেনটা। রেজা সাহেব একটু 16 নম্বর কোশ্চেনটা পড়ো, অথবা আশা পড়ো, 16 নম্বর কোশ্চেনটা কি বলছি আমরা। তাই বোঝা যাচ্ছে না, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। ঝাপসা দেখা যাচ্ছে? তোমার বড় কি, করেন স্ক্রিন, হলেই তোমার হবে। তোমার কি নেটের প্রবলেম নাকি এবার? সবারই কি ঝাপসা দেখা যাচ্ছে? এবার হয়েছে স্যার। এবার হয়েছে না? হুমায়রা সিদ্দিকা পড়া যাচ্ছে বাবা এটা? আচ্ছা, আমরা এই কাজটা শিখি একটু, হ্যাঁ দেখো। যে আমরা এখানে বলছিলাম যে 20, এই যে 20 গ্রাম সোডিয়াম, এর সাথে যদি 40 গ্রাম ক্লোরিন মিশ্রিত করি, তাহলে বিক্রিয়া শেষে বিক্রিয়কের কত গ্রাম অবশিষ্ট থাকবে। আমরা এখান থেকে কোশ্চেনটাকে এভাবেও করতে পারি যে অবশিষ্টটা, দেখো আমরা এখানে বলতে পারি যে বিক্রিয়ায় কোনটা অবশিষ্ট থাকবে আমরা কিন্তু জানি না, আমাদেরকে করে মিলাইতে হবে কোনটা অবশিষ্ট থাকবে আর কোনটি কি পরিমাণে হচ্ছে তোমার। আর এখানে আরেকটা কোশ্চেন আমরা যুক্ত করে দিতে পারি, লিমিটিং বিক্রিয়ক কোনটা, লিমিটিং, লিমিটিং বিক্রিয়ক কোনটি, আমরা আমাদের মতো করে যুক্ত করে দিতে পারি। তাহলে আমরা আমাদের প্রশ্নের উত্তরটা জানার চেষ্টা করব। 20 গ্রাম দেয়া আছে সোডিয়াম আর 40 গ্রাম দেয়া আছে কে, ক্লোরিন। এই বিক্রিয়াটাতে কে অবশিষ্ট থাকবে আর লিমিটিং কি, আমরা এই দুটাকে একটু জানার চেষ্টা করি। আমরা এটা জানার চেষ্টা করেছিলাম, তোমাদের মনে আছে কিনা খুব ভালো করে একটু লক্ষ্য করো তো, যে তোমাদের মনে নাও থাকতে পারে বা থাকতে পারে। আমরা লিমিটিং কাকে বলছিলাম? তার বিক্রিয়া করে যেটা আগে শেষ হয়ে যাবে সেটাই লিমিটিং। যেটা আগে শেষ হয়ে যাবে সেটাই লিমিটিং বলছিলাম। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে 20 গ্রাম দেওয়া আছে সোডিয়াম, আর কি দেওয়া আছে, 20 গ্রাম দেওয়া আছে সোডিয়াম আর 40 গ্রাম দেওয়া আছে কে, ক্লোরিন। আর 40 গ্রাম দেওয়া আছে ক্লোরিন। এইবার আমরা একটু জানার চেষ্টা করি,
এইটার মধ্যে আমরা একটু জানার চেষ্টা করব কোনটা হচ্ছে লিমিটিং এবং কোনটা অবশিষ্ট থাকবে। তাহলে আমরা স্বাভাবিকতে রাসায়নিক বিক্রিয়াটা লিখতে পারি। রাসায়নিক রাসায়নিক বিক্রিয়াটি নিম্নরূপ। রাসায়নিক বিক্রিয়াটা নিম্নরূপ কিরকম করে? এই যে আমরা পেয়েছি সোডিয়াম আর এখানে পেয়েছি কি ক্লোরিন। এই বিক্রিয়া দিলে কি সোডিয়াম আর ক্লোরিন পাশাপাশি লিখতে হয়। সোডিয়ামেরও এক যোজনী, ক্লোরিনেরও এক যোজনী, তাহলে আর চেঞ্জ করার দরকার নাই। এখানে ক্লোরিন দুইটা আছে, আমরা দুই দিলাম। তারপরে তারপরে দেখো এখানে সোডিয়াম আছে, সোডিয়ামের সামনে কত, দুই পড়ছে, ক্লোরিন দুই তো মিলে গেছে। তাহলে এই যে সোডিয়ামের সামনে দুই দিলাম। তাহলে এটার আণবিক ভর কত হয় দেখো দেখি, দুই। সোডিয়ামের ভর কত শিখছিলাম আমরা, 23, তার মানে 46 গ্রাম। আর ক্লোরিনের ভর কত, 35.5 গুণ 2, তার মানে কত গ্রাম, 71 গ্রাম। এইটা হলো ভর। তা আমরা যখন লিমিটিং শিখেছিলাম তখন কি করেছিলাম তোমাদের মনে আছে কিনা? বলছিলাম যে 46 গ্রামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কত গ্রাম, 71 গ্রাম। আমরা বলছিলাম যে 46 গ্রাম এন এর সাথে 71 গ্রাম সিএল টু বিক্রিয়া করে, এরকম করে বলেছিলাম, মনে আছে কিনা তোমাদের? বিক্রিয়া করে। তাহলে আবার কি বলছিলাম, যে 1 গ্রাম এন এর সাথে 71 ভাগ হলো 46 গ্রাম সিএল টু বিক্রিয়া করে। তা আমাদের কোশ্চেনের মধ্যে কত গ্রাম দেয়া আছে, 20 গ্রাম এনে দেওয়া আছে। আমরা বলছিলাম যেটা আমরা বাম পাশে নেব সেটা, যে বাম পাশে সোডিয়াম নিয়েছি, তাহলে সোডিয়াম কত গ্রাম দেয়া আছে, 20 গ্রাম। তাহলে আমরা এখন বলতে পারি না যে 20 গ্রাম সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে 71 গুণ 20 নিচে হলো 46। দেখো দেখি কত বের হয়। 30.86. 30.86 এত গ্রাম। এবার একটু লক্ষ্য করি আমরা, এই যে 30 গ্রাম লাগছে কি সিএল টু, আর সিএল টু আমাদের দেয়া আছে কত গ্রাম, খুব ভালো করে লক্ষ্য করো, সিএল টু কত গ্রাম দেয়া আছে। এই 40 গ্রাম। সিএল টু দেওয়া আছে 40 গ্রাম, আর 20 গ্রাম সোডিয়ামের জন্য সিএল টু আমাদের লাগছে অনলি কত গ্রাম, 30.86 গ্রাম। এই তো। এখন প্রশ্ন হলো তাহলে লিমিটিং কোনটা? ডিসিশনটা নাও, লিমিটিং কোনটা? ওআরএস এর দিকে বলতে পারবো লিমিটিং কোনটা হবে এখন? তো সোডিয়াম। লিমিটিং হবে সোডিয়াম। কেন? সোডিয়াম শেষ হয়ে যাচ্ছে, তাই না? তোমার আমাদের হচ্ছে 30 গ্রামকে মডিফাই করতে গিয়ে 20 গ্রাম আমাদের সোডিয়াম চলে যাচ্ছে, যে কারণে লিমিটিং সোডিয়াম। কারো কনফিউশন আছে নাকি এটাতে? আশা, কোনো কনফিউশন আছে বাবা? স্যার একটু আবার বুঝাই দেন তাহলে হবে। আচ্ছা স্যার আমি লিমিটিং। আগে হুম, বলো। স্যার আমি আগে ক্লাসটা করছিলাম না, তো আরেকবার বুঝে দিতে ভালো হতো। আমার কোশ্চেন ওইখানে না, আমার কোশ্চেনটা হলো যে লিমিটিং কি। লিমিটিং হলো কোন রাসায়নিক বিক্রিয়াতে যে উপাদানটা দেয়া থাকবে, যে পরিমাণটা দেয়া থাকবে, এই পরিমাণটা যদি হ্যাঁ। শেষ হয়ে যায় তাহলে সেটা লিমিটিং। যেটা শেষ হয়ে যাবে না সেটা হচ্ছে অবশিষ্ট। তাহলে দেখো 20 গ্রামের জন্য আমার ক্লোরিন লাগছে অনলি কত গ্রাম, 30 গ্রাম। আমরা পরে পয়েন্টটা বাদ দিয়ে বললাম আর কি। 20 গ্রাম সোডিয়ামের জন্য আমাদের ক্লোরিন লাগছে কত, অনলি 30 গ্রাম, আর ক্লোরিন দিয়ে আছে কত গ্রাম, 40 গ্রাম। ক্লোরিন বেশি দেওয়া আছে না কম দেওয়া আছে? আমার সাথে একটু কথা বলতে স্যার হবে। হ্যাঁ হৃদয় সাহেব, আমাদের কথা হলো আমাদের 20 গ্রাম সোডিয়ামের জন্য ক্লোরিন বিক্রিয়া করলে লাগবে 30 গ্রাম, কিন্তু ক্লোরিনের পরিমাণ দেয়া আছে কত গ্রাম, 40 গ্রাম। 40 গ্রাম দেয়া আছে। যদি 40 গ্রাম দেয়া থাকে, বেশি দেয়া আছে না কম দেয়া আছে? লাগবে তিরিশ স্যার গ্রাম দিয়ে রাখছে 40 গ্রাম, বেশি দেয়া আছে না কম দেয়া আছে? স্যার বেশি দেওয়া আছে। যেটা বেশি থাকবে ওটা লিমিটিং না, যেটা বেশি থাকবে না সেটা লিমিটিং। তাহলে 20 গ্রামটা কি, বেশি দেয়া আছে না কম দেয়া আছে? তাহলে বেশি, যেহেতু 40টা দেয়া আছে, তাহলে এটা বেশি নাই, তার মানে এটা কি, লিমিটিং। ব্যাপারটা কি বুঝাতে পারছি? জি স্যার, জি স্যার। এখন অবশিষ্ট তাহলে কি? অবশিষ্টটা হবে, দেয়া ছিল 40 গ্রাম, আমাদের লাগছে কত গ্রাম, 30.86 গ্রাম।
তাহলে এখন আমাদের অবশিষ্টটা তাহলে কত হবে? অবশিষ্ট হবে তাহলে ক্লোরিন। অবশিষ্ট হবে কে? ক্লোরিন। আমরা এই যে অবশিষ্ট লিখি, অবশিষ্ট হবে Cl2। তাহলে দেয়া ছিল 40, আমাদের ব্যবহার করতে হইলো কত? 30.86। বিয়োগ করো দেখি কত বের হয়। স্যার 9.14। 9.14। এই যে 9.14 গ্রাম Cl2, এইটা হলো আমাদের কি হলো? অবশিষ্ট। তাহলে অবশিষ্ট কে থাকছে? ক্লোরিন। এবার আমরা একটু আমাদের উত্তরে যাই, আসলে ঠিক আছে কিনা। এই যে 9 পয়েন্ট কি বের করছি আমরা? 12। 9.12 কে ক্লোরিন, এই যে এটা অপশন। বিষয়টা বোঝাতে পারছি? অপশন ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার, আমাদের অপশন ক্লিয়ার আছে। এবার আমরা আরেকটা বিষয় একটু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে এরকম, ধরো আমি একটু এটাকে করে নেই। এই যে 13 নাম্বার কোশ্চেনটার দিকে একটু তাকাই, আমরা 13 নাম্বার কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করি। এই যে 13 নাম্বার, এই 13 নাম্বার কোশ্চেনটাকে যদি আমরা সলভ করার চেষ্টা করি, এটা এইখানেই সলভ করি। তো এইখানেই সলভ করি, খুব ভালো করে লক্ষ্য করো তো। এই যে 0.15 মূল, মূল মানে কি? এটা ঘনমাত্রা আমরা বলছিলাম। তাহলে ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? এস দ্বারা। তাহলে 0.15 মূল। এখানে বলছিল 0.15 মোলারের সালফিউরিক অ্যাসিড যদি নেই, এটা 250 মিলিলিটার পাত্রে যদি আমরা এটাকে দিয়ে দেই, তাহলে সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা কত হবে? আমাদেরকে এটা বের করতে বলছে। তা আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করি একটু দেখে নেই। তাহলে এস সমান কত পাইলাম আমরা? 0.15 মোল। তাহলে এই যে H2SO4 আছে, তাহলে এই H2SO4 এর একটা আণবিক ভর আমরা জানি। আণবিক ভর কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। তাহলে H2SO4 এর আণবিক ভর কত? তোমরা কিন্তু বের করলে পাবা 98 গ্রাম। বের করে দেখো, মিলে যাবে। এই যে H2SO4 এর আণবিক ভর কিভাবে? হাইড্রোজেনের 1, পরমাণুর সংখ্যা 2, সালফারের 32, অক্সিজেন কত? 16 গুণ 4। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 2 + 32 + 64, তাহলে এটা হবে 98 গ্রাম। এবার দেখো পাত্রের আয়তন কত? 250 ml। তাহলে ভি পাত্রের আয়তন 250 ml, এটা পাত্রের আয়তন। এখন আমাদেরকে এখানে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ ডাব্লুটা বের করতে হবে। তা আমরা সূত্র কি জানি? আমরা একটা সূত্র এরকম শিখছিলাম, তোমাদেরকে সেদিনই শিখাইলাম। ডাব্লিউ কি? SM v/1000। তাহলে এখন ক্যালকুলেশনটা একটু করো দেখি। এস কত পাইছি আমরা? 0.15। এম কত পাইছি আমরা? 98। আর ভি কত পাইছি? 250। আর নিচে আমাদের কত আছে? 1000। এটা বের করে দেখি কত বের হয়। দেখো কত বের হয়। So 3.675। 675। 3.675 গ্রাম আমাদের লাগবে কি? এই যে H2SO4। এই জায়গাটাতে কারো কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, কারো যদি কোনো প্রবলেম না থাকে, আমরা একটু সামনে যাইতে যাচ্ছি। এখন আমি একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, যেটা শেয়ার বলতে তোমরা জানো, তারপরে বলছি। এবার দেখো, এই যে সালফিউরিক অ্যাসিড আমরা কত গ্রাম পাইছিলাম? 3.67 এই মোলারের জন্য পাইছি। এইটা টোটালি সালফিউরিক অ্যাসিডের একটা অণু কিনা? এইটা যদি টোটালি একটা সালফিউরিক অ্যাসিডের অণু হয়, তাহলে এক অণুর জন্য অণুর সংখ্যাটা ফিক্সড কিনা আমরা বলছিলাম, মনে আছে হৃদয় সাহেব? H2SO4 এর জন্য দুইটা জিনিস ফিক্স, মানে এক মূলের জন্য বা এক অণুর জন্য। এক মূল কিংবা এক অণু আমরা বলছিলাম। এই এক মূল বা এক অণুর জন্য দুইটা জিনিস ফিক্সড। কি কি ফিক্সড ছিল? একটা এনএ, মানে হ্যাঁ, হুমায়রাস দিকে বলো বাবা। 6.023 × 10⁻²3। ঠিক। আর একটা ফিক্স ছিল আয়তন। তা আমাদের যেহেতু অণুর সংখ্যা আছে, আয়তন লিখবো না। তাহলে এইটা তো সালফিউরিক অ্যাসিড এক মোল। এক মোল মানে কত গ্রাম আমরা জানি? 98 গ্রাম।
এই 98 গ্রামের জন্য অণুর সংখ্যা কত? 6.02 গুণ 10⁻23। তাহলে 1 গ্রামের জন্য আমরা কত জানবো এখন? 6.02 গুণ 10⁻23, আর নিচে কত? 98 গ্রাম। ওর এই যে আমরা ক্যালকুলেশন করে কত পাইছি? 3.675। এই যে 3.675 এই গ্রামের জন্য তাহলে অণুর সংখ্যা কত হবে? 6.02 10⁻23 গুণ 3.675, আর নিচে হলো 98। ক্যালকুলেশন করো দেখি কত বের হয়। কত বের হয়েছে দেখো। স্যার 2.25 ইন্টু 10⁻22। 22। কোথায় আছে ওইটা একটু খুঁজে বের করো। মিলস অপশন? টু মিলেনি? স্যার গ নাম্বারটা আমার মিলবে মনে হয়। গ নাম্বার কত? 23 আসছে না 22 আসছে? ভালো করে লক্ষ্য করো। স্যার 22 আসছে স্যার। 22 তো ওই যে টু, ওই যে স্যার ঘ নাইনটা হবে বেশি স্যার, মনে ঘ। করতেছো তো। আমি ঘ বলেছি, ঘ। জি স্যার, ঘ হবে স্যার। জি। সরি স্যার, ঘ হবে। হ্যাঁ, মিলছে, সমস্যা তো নাই নাকি? জি স্যার, মিলছে। মিলছে, গুড। এবার আমরা আর একটা ছোট কাজ করি একটু। আমি তোমাদের কোশ্চেন গুলো কিভাবে সলভ করা যায় আমি একটু সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ। এখন আমরা একটু একটা ছোট কাজ করব। ছোট কাজটা হলো এরকম, তোমরা একটু দেখলেই বুঝবা এখন। সেটা হচ্ছে, দাঁড়াও আমি এটা একটু মিনিমাইজ করি। এবার দেখো তো এই কোশ্চেনটা দেখা যায় কিনা, 6 নাম্বার কোশ্চেনটা। জি স্যার, দেখা যায়। 6 নাম্বার কোশ্চেনটা কি বলছে বাবা? একটু পড়তে হবে। যে 20 গ্রাম এ যৌগের, একটা এ যৌগ যেটা 20 গ্রাম পরিমাণ দেয়া আছে, এই 20 গ্রাম পরিমাণ যৌগের মধ্যে 15 গ্রামকে আমরা বিশ্লেষণ করেছি। কত গ্রাম? 15 গ্রামকে বিশ্লেষণ করেছি। করলে 4 গ্রাম আমরা পেয়েছি কার্বন, তারপরে 0.33 গ্রাম পেয়েছি আমরা হাইড্রোজেন, বাকিটা পেয়েছি অক্সিজেন। দিয়ে আমাদেরকে সুন্দর করে বলেছে এই যে এ যৌগটা, কোন যৌগটা? এই যে এ যৌগটা, এর আণবিক ভর 90 হলে যৌগটার আণবিক সংখ্যা নির্ণয় করো। তাহলে এই যৌগটার আণবিক সংখ্যা নির্ণয় করতে হবে। এটা তোমরা এইরকম নিয়মের অঙ্ক করছো কিনা? যদি না করো আমি করে দিই, আর করে থাকলে বাদ দিব। স্যার করে দিন, ভালো হবে। করে দিতে না? তাহলে আমরা একটু মনে জি রাখার স্যার। চেষ্টা করি। এ একটা যৌগ হবে যার মধ্যে 15 গ্রামকে বিশ্লেষণ করে 4 গ্রাম পেয়েছি কার্বন, 0.33 গ্রাম পেয়েছি হাইড্রোজেন, বাকিটা পাবো কি? অক্সিজেন। গুড। এবার একটু লক্ষ্য করি আমরা। তাহলে এই পেজটা একটু পার হয়ে যাই। এই পেজটার দিকে একটু লক্ষ্য করতে হবে, হ্যাঁ। প্রশ্নটা কি ছিল? এরকম ছিল যে আমরা এ একটা যৌগ যার পরিমাণটা হলো 20 গ্রাম, এই 20 গ্রাম, এই 20 গ্রামের মধ্যে আমরা 15 গ্রামকে বিশ্লেষণ করছি। 15 গ্রামকে বিশ্লেষণ করলে, এই যে বিশ্লেষণ, বিশ্লেষণ করে আমরা কি পাইছি? 4 গ্রাম পাইছি আমরা হাইড্রোজেন, সরি কার্বন। 0.33 গ্রাম পাইছি আমরা হলো হাইড্রোজেন, আর বাকি যেটা আছে 15 গ্রামের মধ্যে এইটা পাইছি অক্সিজেন। প্রশ্নটা তো সেটাই আছে, আরেকবার লক্ষ্য করো। আমরা 20 গ্রাম একটা এ যৌগ, এই যৌগের মধ্যে 15 গ্রামকে বিশ্লেষণ করছি। করার পরে আমরা 4 গ্রাম পাইছি কার্বন, 0.33 গ্রাম পাইছি হাইড্রোজেন, বাকি যা আছে সেটার নাম হলো অক্সিজেন। এখন তাহলে আমরা এই কাজটা একটু করি, আমরা এটা দুই ভাবেই করতে পারি। তা আমরা মোট যৌগ কত গ্রাম? 15 গ্রামকে বিশ্লেষণ করছি। তাহলে এই যে 15 গ্রাম,
এই 15 গ্রামকে বিশ্লেষণ করছি, করার পরে দুটা জিনিস পাইছি, এটা 4 গ্রাম হাইড্রোজেন আর 0.33 গ্রাম পাইছি অক্সিজেন। তাহলে 4 গ্রাম পাইছে হাইড্রোজেন আর 0.33, এইটা এই মোট পরিমাণটা যদি আমরা 15 থেকে বাদ দিই তাহলেই তো এটা অক্সিজেনের পরিমাণ পাবো, ঠিক কিনা? হ্যাঁ, কি জানি তোমাদের মাইক্রোফোনটা অন আছে বাবা, এটা একটু বন্ধ করতে হবে। এবার দেখো, মোট হলো আমরা দুইটা জিনিস ওরা দিয়ে রাখছে আমাদের, দুইটা জিনিস আমাদেরকে সুন্দর করে দিয়ে রাখছে। কি কি দিয়ে রাখছে? দিয়ে রাখছে যে 15 গ্রাম হলো মোট বিশ্লেষণ করছি, করার পরে একটা পাইছে 4 গ্রাম আর একটা হলো 0.33 গ্রাম, এটা বলে দিছে। তো এই দুইটা পরিমাণ যদি আমরা 15 থেকে বাদ দেই তাহলেই তো বাকিটা অক্সিজেন পাবো। তো 15 থেকে এই দুটা বিয়োগ করো, দেখি কত বের হয়। স্যার 10.67 গ্রাম। 10.67 67। গ্রাম, এটা আমরা পেয়েছি ওর পরিমাণ। তাহলে এই যে 10.67 গ্রাম আমরা পেয়েছি, এটা ওর পরিমাণ। এখন আমাদের কোশ্চিনটাতে কিন্তু বলছিল যে, কোশ্চিনটা আরেকবার একটু দেখে নিই। কোশ্চিনটাতে বলছিল যে এই যৌগটার একটা আণবিক ভর আছে 90, তাহলে আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তো এই যে আণবিক ভর আছে আর আণবিক সংকেতটা নির্ণয় করতে হবে, আমরা একটু এটাকে দেখে নেই। তাহলে আমরা একটু আমাদের মতো লিখে নেই, এর আণবিক ভর কত দেয়া আছে। আণবিক ভর দেয়া আছে আমাদের হচ্ছে 90 গ্রাম, আর আমাদেরকে আণবিক সংকেত নির্ণয় করতে বলছে। এই যে আণবিক সংকেত, এটা বের করতে বলছে। তাহলে প্রথমে আমাদের সি আছে, তাহলে সির পরিমাণটা আমাদের হিসাব করা দরকার। আমরা যখন সরল সংকেত নির্ণয় করেছিলাম তখন কিন্তু আমাদেরকে, দেখো একটা জিনিস আমি তোমাদেরকে একটু মনে করে দেই। এই যে পানি, এই পানিকে যখন আমরা বিশ্লেষণ করেছিলাম, বা এই পানিকে যখন আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করেছিলাম, শতকরা শতকরা সংযুক্তি, তখন পানির এইচ এর আমরা একটা পরিমাণ পেয়েছিলাম 11.11% শিখিয়েছিলাম। আবার ওর যখন পরিমাণ বের করেছিলাম 88.98%, সরি 89%, এইটাকে বিশ্লেষণ করে আমরা আবার কিন্তু পানি বের করছিলাম। এইরকম আমরা যখন আণবিক সংখ্যা নির্ণয় করতে যাব তখন এই যে পরিমাণটা গ্রাম এককে দেওয়া আছে এইটাকে আমাদেরকে কিন্তু পার্সেন্টেজ আকারে নিয়ে আসতে হবে। এই পার্সেন্টেজ আকারে নিয়ে আসার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এখন সেটা একটু তোমাদের শিখাই। তোমরা সবসময় মনে করে থাকবেন যে কতটুকু, মানে মনে রাখতে হবে এইভাবে, যে কি পরিমাণ যৌগ ওটাকে বিশ্লেষণ করছিলাম, মোট যৌগ তাহলে কি পরিমাণ বিশ্লেষণ করেছিলাম আমরা হচ্ছে 15 গ্রাম যৌগকে। এই 15 গ্রাম যৌগকে বিশ্লেষণ করার পরে আমরা যেটা পাইছি সেটা হলো 4 গ্রাম কার্বন। তাহলে আমরা কি এখন বলতে পারি না এরকম করে যে এখানে সির পরিমাণ, সির পরিমাণ আমরা পাইছিলাম কত, 4 গ্রাম। যেহেতু আমরা পার্সেন্টেজ বা শতকরা পরিমাণে নির্ণয় করব, কারণ আমাদের আণবিক সংখ্যা নির্ণয় করতে গেলে ও যে শতকরা সংযুক্তি নির্ণয় করতে হয় সেটা, তাহলে সির পরিমাণ হলো 4 গুণ 100। আর নিচে তাহলে কত, মোট কত গ্রাম যৌগ ছিল, 15 গ্রাম। এই যে 15 গ্রাম, এটা দিয়ে ভাগ করলে একটা পার্সেন্টেজ পাবো, দেখো তো কত বের হয়। স্যার 26.67। 26.67, এই পার্সেন্ট পাইছি। তাহলে এইচ এর পরিমাণ কত পাবো এখন একটু দেখো। সেম, 0.33 গুণ কত, 100, নিচে কত বারে 15, তাহলে কত বের হওয়ার কথা দেখো তো, 2 পয়েন্ট সামথিং হইতে পারে। স্যার 2.2। 2.2%। আর তাহলে ওর পরিমাণ কত হবে, 10.67 গুণ 100, নিচে হলো 15, কত বের হয় দেখো তো বাবা। 71.1। 71.33, 33। এই পার্সেন্টেজ পেয়েছি আমরা। এইবার একটু জিনিস দেখো, লক্ষ্য করো, পার্সেন্টেজ গুলো আমরা বের করতে পেরেছি কিনা। এই জি স্যার। পার্সেন্টেজ পার্সেন্টেজ বের করতে তো আমাদের কোনো প্রবলেম নাই, আছে? এরকম খুব ভালো করে মন দিয়ে আরেকবার বলি, যেই পরিমাণ যৌগটাকে বিশ্লেষণ করতে বলবে এই পরিমাণ যৌগটা নিচে থাকবে। যেহেতু আমরা শতকরা পরিমাণ বা পার্সেন্ট বের করব, তাই যে পরিমাণটা দেয়া থাকবে এই পরিমাণটা গুণ 100, আর মোট যেটা দেয়া থাকবে নিচে দেওয়া লাগবে, দিয়ে এইভাবে আমরা এই জায়গার পার্সেন্টেজটাকে বের করতে পারি। আরো কিছু ওয়ে আছে, আমরা সেটা পরে দেখব। আগে যেটা আমাদের সহজ হয় এটাকে শেখার চেষ্টা করি। এবার দেখো, আমরা স্থূল সংখ্যা নির্ণয় করব বা সরল সংখ্যা নির্ণয় করব। তাহলে আমরা সরল সংখ্যা বা স্থূল সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কি করতে হয়, এরকম করে লিখছিলাম, সি এর মূল সংখ্যা কি সংখ্যা, মূল সংখ্যা। এই যে সি এর মূল সংখ্যা, সি এর মূল সংখ্যা তাহলে কত, 26.6। তাহলে এইচ এর, সরি,
সির তাহলে পারমাণবিক ভর কত? 12। 12 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো? স্যার 2.2225। আচ্ছা, 2.2 বের হয়েছে। তাহলে এইচ এর ক্ষেত্রে আমাদের কত ছিল? 2.2। নিচে হচ্ছে এইচ এর ভর কত? 1। তাহলে সেই ক্ষেত্রেও বের হয় 2.2। আবার কি আছে আমাদের? ও। ও এর মূল সংখ্যা তাহলে কত হবে? 71.33। নিচে হচ্ছে অক্সিজেনের ভর কত ছিল? 16। তাহলে 4 দশমিক সামথিং হওয়ার কথা, দেখো তো কত বের হয়? স্যার 4.458। 4.45 বা 4.45 আমরা দিয়েছি। এবার এই যে প্রাপ্ত ভাগফল কটা পেয়েছি আমরা? 3টা ভাগফল পেয়েছি। এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? তাহলে 2.2, যে কোনো একটা নিলেই হলো। তাহলে আমরা কি এখন এটা বলতে পারি না, যে এরকম করে বলতে পারি যে আমরা শিখেছিলাম যে প্রাপ্ত ভাগফল সমূহের মধ্যে, প্রাপ্ত ভাগফল সমূহের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই যে 2.2 দ্বারা এই ভাগফলগুলোকে ভাগ করলে পায়, দ্বারা ভাগফল সমূহকে সমূহকে কি করলে পায়? ভাগ করলে পায়। ভাগ করলে পাই। কি পাবো? দেখো এইটা দিয়ে যদি এটাকে 2.2 দিয়ে ভাগ করছি তাহলে 1 পাবো। নিচেরটা সেম জিনিস, 2.2 কে আবার 2.2 দ্বারা ভাগ করলে 1 পাবো। তারপরে হচ্ছে কত? 4.45 কে যদি আমরা 2.2 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে 2 পাবো। তাহলে ভাগ করলে আমরা কি পাবো? 1:1:2। অতএব যৌগটির কি সংকেত? যৌগটির স্থূল সংকেত বা সরল সংকেত? স্থূল সংকেত। তাহলে প্রথমে কে ছিল? সি, তারপরে কে ছিল? এইচ, তারপরে কে ছিল? ও। এই যে যৌগটার আমরা কি সংকেত পেয়েছি? সরল সংকেত পেয়েছি। এবার আমাদেরকে বলছে যৌগটার কি সংকেত নির্ণয় করতে? আণবিক সংকেত নির্ণয় করতে। অতএব যৌগটার কি সংকেত? আণবিক সংকেত। আণবিক সংকেত। এই যে আণবিক সংকেত আমরা যখন লিখবো তখন CH O, এখানে তো 2 ছিল, এটা এর নিচে একটা এন দিতে হয়। এখন এন কি আমরা এখন লিখি। এখানে এই এন মানে হচ্ছে তোমার প্রকৃত আণবিক ভর। প্রকৃত মানে যেটা কোশ্চেনে দেওয়া থাকবে, প্রকৃত আণবিক ভর শর্ট করে লিখলাম। আর নিচে হবে স্থূল সংকেতের আণবিক ভর। স্থূল সংকেতের সংকেতের আণবিক ভর। আণবিক ভর, এটা হলো কন্ডিশন। এন প্রকৃত আণবিক ভর মানে কোশ্চিনে যে আণবিক ভর দেওয়া ছিল, কোশ্চিনে আণবিক ভর কত ছিল? 90। আর এইটা স্থূল সংকেতের আণবিক ভর বের করি। তাহলে CH O2 আণবিক ভর কত? আণবিক ভর কত দেখো দেখি। 12 যোগ হচ্ছে 1 যোগ 16 গুণ 2, তাহলে কত বের হয়? 12 যোগ 1 যোগ 32, তার মানে কত দেখো দেখি। 32 আর হলো 13 15 45। 45। তাহলে এই যে 45। তাহলে এখানে কত বের হলো? এর মান 2। এইবার আমরা কি বলতে পারি না? অতএব যৌগটার আণবিক সংকেত, যৌগটির হচ্ছে, যৌগটির কি সংকেত? আণবিক সংকেত। আণবিক সংকেত। যৌগটার আণবিক সংকেত তাহলে কি ছিল আমাদের? CH O দিয়ে এখানে 2 ছিল, আর এখানে আণবিক সংকেতের জায়গাতে এন ছিল। তাহলে CH O2 এখানে কি পাওয়া গেল? এন। এন এর মান কত? 2। তার মানে C2H2O4। এইটা হলো অ্যান্সার। বুঝতে পারছো? কারো কোনো সমস্যা মনে হয়েছে কি? আচ্ছা, হুমায়রা সিদ্দিকা, বুঝতে পারছো বাবা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা কিসের সংকেত জানো কি? স্যার আণবিক সংকেত। আণবিক সংকেত, ওটা বুঝছি। এটার নাম কি বা এই সংকেতটার নাম কি জানো? জানো কি বা দেখছো কখনো? সেটা বলছি বাবা। হুম। এটার একটা গঠন আছে, গঠনটা দেখো। এটা যদিও আমি 11 অধ্যায়ে শেখাবো এটা, তারপরে এখন একটু বলে দিই। এটা, এটার গঠনটা হচ্ছে এরকম। সি, হুম, WH, COH। দেখো তো মিলে কিনা সবকিছু। কার্বন কয়টা ছিল? 2টা। 1 আর 1 2। হাইড্রোজেন 1 আর 1 2, অক্সিজেন 2 2 4টা। এটা হলো অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। বুঝতে পারছো?
এই সংকেতটা হলো এটা, অক্সালিক অ্যাসিডের। হ্যাঁ আচ্ছা স্যার দেখো, বুঝছি। আচ্ছা এখন আমরা একটু তারপরের একটা অঙ্কে যাই। তোমাদের গ নাম্বার বুঝতে কারো সমস্যা হয়নি তো? যদি না সমস্যা হয়, এবার ঘ নাম্বারটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। ঘ কি বলেছে একটু পড়ো, যে কোনো একজন। এ যৌগের অবশিষ্ট ভর থেকে 500 মিলি ডেসিমোলার দ্রবণ এই প্রস্তুত আরেকবার পড়ো, করা আরেকবার যাবে পড়ো। কিনা। এই হৃদয় সাহেব আরেকবার পড়ো, এটা পড়া হয়নি। এ যৌগের অবশিষ্ট ভর থেকে 500 মোলার মোলার নয়, এটা ডেসিমোলার মিলিলিটার। এ বলি শোনো, এটা মিলি। মিলিলিটার। মোলার যদি হয় শুধু বড় হাতের এম থাকবে। আমি পড়ি, তো শোনো, যে এ যৌগের অবশিষ্ট ভর থেকে 500 মিলিলিটার, এমতে মিলি, এলতে লিটার, এই মিলিলিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন প্রস্তুত করা যাবে কিনা ডেসিমোলার আমরা তো জানি না। ডেসিমোলার তোমাদেরকে একটা শিখিয়েছিলাম, প্রথম ক্লাসে শিখিয়েছিলাম মনে হয়। মোলার যৌগ হইলে ঘনমাত্রা কত হবে? মোলার, মোলার সেই ক্ষেত্রে ঘনমাত্রা এইচ সমান কত হবে মনে আছে তোমাদের? লিখে দিয়েছিলাম, একটা নোট করে দিয়েছিলাম, বলতেছিলাম এই 4টা লাইন লিখে রাখো। মনে আছে কি না? ইয়েস অর নো বলো শুধু খালি। না স্যার। মনে নাই? আচ্ছা আমি একটু বলি, তোমরা তাহলে একটু খাতা বের করে নোট লেখো। নোট লেখা দরকার এটা, তারপরে বাকি কাজটা শেখাচ্ছে। মোলার দ্রবণ যদি হয়, মোলার দ্রবণ, মোলার দ্রবণ হলে ঘনমাত্রাটা হবে 1.0 বা 1 এটা। এখন যদি আমাদের সেমি মোলার হয়, সেমি মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, তাহলে সেই ক্ষেত্রে ঘনমাত্রাটা হবে 0.5 মোলার। এই বড় হাতের এম থাকবে এগুলোতে। আবার যদি আমরা বলি যে ডেসিমোলার, ডেসিমোলার যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ঘনমাত্রাটা হবে 0.1 মোলার। আবার যদি আমাদের বলি সেন্টিমোলার, সেন্টিমোলার, তাহলে সেই ক্ষেত্রে ঘনমাত্রাটা হবে 0.01 মোলার। এই 4টা আমি তোমাদেরকে বলছিলাম যে এটা একটু মনে রাখতে হবে। যদি কোনো দ্রবণের ঘনমাত্রাকে আমরা মোলার বলি, তার ঘনমাত্রাটা হবে 1.0 বা 1। যদি সেমি মোলার বলি, তাহলে ঘনমাত্রাটা হবে 0.5 মোলার। যদি বলি ডেসিমোলার, তাহলে সেই ক্ষেত্রে হবে 0.1। আর সেন্টিমোলার, তাহলে সেই ক্ষেত্রে হবে 0.01। এইবার আমাদের কোশ্চিনটা বলছে যে এ একটা যৌগ, যে যৌগটার অবশিষ্ট যে ভরটা ছিল, এই ভরটা থেকে 500 ml এর যদি ডেসিমোলার একটা দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা। তো ডেসিমোলার যদি হইতে হয়, তাহলে ঘনমাত্রা কত হইতে হবে? 0.1 মোলার। ডেসিমোলার মানে তো 0.1 মোলার। এই জায়গাটাকে ক্যালকুলেশন করে যদি আমরা ঘনমাত্রা 0.1 মোলার বের করে দিতে পারি, তাহলে বলবো যে এটা প্রস্তুত করা যাবে কি যাবে না। তাহলে ঘনমাত্রাটা যদি 0.1 বের হয়, তাহলে আমরা স্বাভাবিক অর্থে বলবো এটা ডেসিমোলার তৈরি করা যাবে। যদি 1 বের না হয়, তাহলে তৈরি করা যাবে না। তো এখন দেখো, আমাদের এইখানে উদ্দীপকটা দেয়া ছিল টোটালি কত গ্রাম? 20 গ্রাম যৌগ। এই 20 গ্রাম যৌগের মধ্যে 15 গ্রামকে আমরা বিশ্লেষণ করেছি, তাহলে অবশিষ্ট থাকে কত গ্রাম? অবশিষ্ট থাকে কত গ্রাম? 5 গ্রাম। এই 5 গ্রাম যৌগকে নিয়ে যদি ক্যালকুলেশন করার পরে আমরা বলতে পারি যে এটা 0.1 ঘনমাত্রা 0.1 বের হয়েছে, তাহলে উত্তরটা ঠিক। যদি বলি যে না বের হয়নি, তাহলে উত্তর ঠিক নয়। আমার কোশ্চিনটা বুঝতে পারছো কিনা? আমার সাথে কেউ আছো না? সবাই মরে গেছো? আছি স্যার, বাট ক্লাসে আচ্ছা, দেরিতে ঢুকছি এই জন্য হ্যাঁ হৃদয় সাহেব, পুরোটা এটা বুঝতে পারছো? কোশ্চিনটা বোঝা পাইছো জি কিনা? স্যার। এই জহুরুল জি ইসলাম স্যার। আইটিতে যে জয়েন করছো বাবা, প্রশ্নটা বুঝতে পারছো কিনা? ইভামনি, প্রশ্নটা বুঝতে পারছো? আশা, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো, আমরা করতে পারি। আশা, প্রশ্নটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন করতে পারলে হয়, যে এটা কেমন করে হয় নাকি? এই হুমায়রা সিদ্দিকা আছো বাবার সাথে?
আচ্ছা, আমরা একটু আমাদের মতো করে করি, তোমরা একটু দেখো, হ্যাঁ। ভুল বলতে তোমরা একটু দেখিও যে আসলে হচ্ছে কিনা, তাহলে আমরা একটু আমাদের মতো করে কাজ করি আগে। এবার আমাদের বলছিল যে অবশিষ্ট এ যৌগটা টোটালি কত ছিল, প্রশ্নটা আগে ছিল যে একটা এ যৌগ ছিল যেটার পরিমাণ ছিল 20 গ্রাম। এই 20 গ্রামের মধ্যে আমরা বলছিলাম যে 15 গ্রামকে আমরা ব্যবহার করছি, ব্যবহার করে আমরা একটা যৌগ পাইছি, যে যৌগটা কি পাইছিলাম, C2H2O4, এটা পাইছিলাম আমরা যৌগটা 2 নম্বরে ক্যালকুলেশন করে। এই 15 গ্রামের মধ্যে অবশিষ্ট যেটা আছে এইটা দিয়ে ডেসিমোলারে তৈরি করা যাবে কিনা। তাহলে আমরা কি এখানে বলতে পারি না যে এখানে অবশিষ্ট অবশিষ্ট যৌগের পরিমাণ বা অবশিষ্ট যৌগের ভর কত ছিল, কত গ্রাম, 20 গ্রাম, আমরা ব্যবহার করেছিলাম কত গ্রাম, 15 গ্রাম, তাহলে অবশিষ্ট থাকে কত গ্রাম, 5 গ্রাম। 5 গ্রাম। তাহলে এখানে এটা দ্রবীভূত দ্রব্যের পরিমাণ ডাব্লিউ ইজিক্যাল টু কত, 5 গ্রাম। এখন খুব ভালো করে লক্ষ্য করি আমরা আরেকটা জিনিস, এইখানে এরা বলছিল যে 500 ml এর একটা দ্রব্য লাগবে, পাত্র লাগবে। তাহলে পাত্রের আয়তন কত গ্রাম, 500 ml। আর এই এমএল। যৌগটার একটা আণবিক ভর আছে, তাহলে আণবিক ভরটা কত গ্রাম, তাহলে কার্বন কত গ্রাম দেখো, 12 × 24, 2 64, 24 2 64 হলে কত হয়, 90 গ্রাম। 90 গ্রাম। এইবার আমাদেরকে ঘনমাত্রাটা বের করতে বলছে, এই যে ঘনমাত্রাটা, এই ঘনমাত্রাটা যদি আমাদের 0.1 বের হয় তাহলে আমাদের অঙ্কটা হবে, আর যদি না বের হয় তাহলে অঙ্কটা বলবো যে তৈরি করা যাবে না। তাহলে আমরা কি জানি সূত্র, আমরা জানি ডাব্লিউ ইজিক্যাল টু এস এম ভি, এটা 1000। এইবার আমরা একটু কোনাকুনি গুণ করে দেই, এস এম ভি ইজিক্যাল টু 1000 ডাব্লু। তাহলে আমরা কি বের করব, এস, তাহলে 1000 ডাব্লু, আর নিচে কি, এমভি। 1000 ডাব্লু কত, ও যে দ্রবীভূত দ্রব্য মানে অবশিষ্ট কত গ্রাম আছে, 5 গ্রাম। এইবার আসো এম কত পাইছি আমরা, 90, ভি কত, 500। ক্যালকুলেশন করো দেখি কত বের হয়, ঘনমাত্রা কত বের হয়। 27.78। ভুল হয়েছে মনে হয়, আরেকবার দেখো। 0.1। 0.1 বের হয়েছে, 0.1। 0.1। তে এই যে তোমার ঘনমাত্রাটা এস ইজিক্যাল টু কত বের হইলো বাবা, 0.1 মোলার বের হয়েছে। 0.1 মোলারের দ্রবণের নাম কি, স্যার ডিসিমোলার। ডেসিমোলার। ডেসিমোলার। তাহলে আমরা কি ডেসিমোলার তৈরি করতে পারছি বাবা, জি স্যার। গাণিতিক ভাবে আমরা দেখাতে পারছি। আর কিছু বলতে হবে, তোমরা এখন বলতে পারবে না, যেহেতু এই যে এত মোলের দ্রবণ কে ক্যালকুলেশন করে 0.1 মোলারের দ্রবণ তৈরি করা যাচ্ছে, যেহেতু 0.1 ঘনমাত্রা দ্রবণকে আমরা কি বলি, ডেসিমোলার, সুতরাং এটা হচ্ছে তৈরি করা সম্ভব বা প্রস্তুত করা সম্ভব। কারো কোনো কোশ্চিন আছে কিনা আর? জি না স্যার। জি না স্যার, তাহলে আমরা একটু তার পরের প্রশ্নে যাই। আমি আজকে একটু তোমাদের প্রশ্নগুলোকে দুই একটা কিভাবে থাকে এটা একটু দেখানোর চেষ্টা করছি আর কি, মানে মনে হয়েছিল যে এগুলো একটু দেখানো দরকার, তো দেখাই নেই, এই জন্যই। আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখো তো, এই কোশ্চেনটা একটু 14 নম্বর কোশ্চেনটা দিকে একটু লক্ষ্য করো, দেখতে পাচ্ছ 14 নম্বর কোশ্চেনটা? 14 নম্বর কোশ্চেন কি বলছে, বড় পড়ো দেখি। 100 মোলার একশো এম এল ডেসিমোলার হুম, কস্টিক সোডার দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ দ্রব প্রয়োজন? কি পরিমাণ জিরো দ্রব্য পয়েন্ট প্রয়োজন। ফোর আচ্ছা যাই হোক, বুঝতে পারছি, মানে কি পরিমাণ দ্রব্য লাগবে এটা আমাদের জানা দরকার। এখন কি পরিমাণ দ্রব্য লাগবে এটা যদি আমরা জানতে চাই, তাহলে এখানে পাত্রের আয়তন কত দেয়া আছে, 100 মিলিলিটার। তাহলে এখানে পাত্রের আয়তন হলো 100 মিলিলিটার। মিলিলিটার, এই যে 100 মিলিলিটার পাত্রের আয়তন দেয়া আছে, আছে না। এবার দেখো কৌষ্টিক সোডা, কৌষ্টিক সোডার সংকেত কি আমরা জানি, কৌষ্টিক স্যার সোডা মানে হচ্ছে, NaOH। হ্যাঁ দিত বলো, তুহি স্যার না, NaOH। NaOH।
তাহলে কৌষ্টিক সোডা মানে হলো NaOH, আমরা একটু লিখি বাবা, NaOH এর আণবিক ভর কি দ্বারা প্রকাশ করি? M দ্বারা। তাহলে NaOH এর আণবিক ভর কত বের হয় দেখো তো, 23 16 1। স্যার 40। 40 বের হয়, তাই না বাবা? এটা বের হচ্ছে 40। এবার তাহলে দেখো দেখি কি দ্রবণ তৈরি করতে বলছে, ডেসিমোলার। ডেসিমোলার হলে ঘনমাত্রা কত হবে? 0.1 মোলার। এবার বলছে কি পরিমাণ দ্রব্য থাকবে, তাহলে দ্রব্য ডব্লিউ ইজ ইকুয়াল টু হট। আমরা কি জানি একটু লক্ষ্য করো, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা সূত্র শিখছিলাম SMV 1000। তোমাদের বইয়ে হয়তো SVM বা VSM এরকম কিছু থাকতে পারে আর কি, এটা একই তো ঘটনা। এস কত দেখো দেখি, 0.1। এম কত? 40। ভি কত? 100। আর নিচে 1000 বা 1000। ভাগ করো দেখি কত বের হয়। জিরো জিরো পয়েন্ট ফোর পয়েন্ট ফোর 0.4 বের হয়, তাই না? তাহলে 0.4 উত্তর। কি বুঝাইতে পারছি? জি স্যার। এগুলো কি আর ভুল হওয়ার সম্ভাবনা আছে? জি না। এবার আমরা একটু 16 নাম্বার কোশ্চেনটাকে ক্যালকুলেশন করে দেখি। 16 নাম্বার, এই যে এখানে যে 16 নাম্বারটা আছে। স্যার, ইয়েস স্যার। ওই যে আপনার লেখাগুলো এখান থেকে একবার স্লো আসতেছে, মানে যখন লিখতেছেন তখন আসতেছে না, পরে আসতেছে এখান থেকে লেখাগুলা। তাহলে এটা একটু নেটের মনে প্রবলেম স্যার, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এবার একটু কথা বলবো 16 নাম্বার অঙ্কটা নিয়ে একটু কথা বলবো। বলছিল যে 56 গ্রাম যদি ম্যাগনেসিয়াম থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করা যাবে। তা আমাদের উৎপন্ন উপাদানটার নাম কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যে 56 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত গ্রাম এটা তৈরি করা যাবে আমরা কিন্তু জানি না। তা আমরা এখন কি এটা বলতে পারি না যে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়াটা না দিলে তো আর ম্যাগনেসিয়াম অক্সাইড হয় না? তাহলে আমরা কি বিক্রিয়াটি নিম্নরূপ দেখতে পারি কিনা? বিক্রিয়াটিকে একটু দেখি। বিক্রিয়াটিকে দেখি, কার কার বিক্রিয়া দিতে হবে? ম্যাগনেসিয়ামের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া না দেয় তাহলে তার ম্যাগনেসিয়াম অক্সাইড হয় না। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন পাশাপাশি রাখলাম। ম্যাগনেসিয়ামের যোজনী কত মনে আছে তোমাদের? স্যার 2। তাহলে অক্সিজেনের কাছে দাও, দেওয়ার দরকার নেই, অক্সিজেনেরও 2 একই মতো, প্রবলেম নাই। তাহলে আমাদের একটা দুইটা অক্সিজেন আছে, সমতা করার জন্য এখানে একটা 2 দিলাম, এইখানে একটা 2 দিলাম। সমতা হয়েছে কিনা তুই দেখো তো বাবা। জি স্যার। হুমায়রা সিদ্দিকা আছো বাবা, দেখো তো কোনো প্রবলেম আছে কিনা। নো স্যার। জি, আমরা এবার তাহলে করে ফেলি। এখন দেখো বলছিল যে 56 গ্রাম ম্যাগনেসিয়াম থেকেই করতে হবে। তাহলে এখানে 2, ম্যাগনেসিয়ামের ভর কত ছিল বাবা? 24 না 12 কত? 48 গ্রাম। কত? এই 56 গ্রাম থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড হবে? তাহলে অক্সিজেনের দরকার নাই, আমাদের ম্যাগনেসিয়াম আর এটা হলেই হবে। তাহলে 2, এইখানে ম্যাগনেসিয়াম কত ছিল? 24। আর অক্সিজেন কত? 16। 24 আর 16 কত হয়? 40। 40 2 গুণ করলে হয় কত গ্রাম? 80 গ্রাম। আমি একটু কথাটা লিখবো না, জাস্ট খালি একটু বোঝানোর চেষ্টা করি। 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে উৎপন্ন হয় কত? 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। আমরা লিখি যে 48 গ্রাম থেকে উৎপন্ন হয় কত গ্রাম? 80 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য উৎপন্ন হয় কত? 80। নিচে হলো কত? 48। কত গ্রাম কোশ্চেনে দেয়া আছে? 56। এই যে 56, তাহলে 80 গুণ হলো 56 আর নিচে হলো 48। কত বের হবে বাবা একটু দেখো তো। স্যার 93.33। 93.33। 93.33 গ্রাম। এই যে তাহলে 56 গ্রাম ম্যাগনেসিয়ামকে যদি আমরা থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করি তাহলে আমাদের 93.33 গ্রাম এটা লাগে। বুঝতে পারছি? এইবার যদি তোমরা এটা বোঝো, আর একটা কোশ্চেন সমাধান করব। এই কোশ্চেনটা সমাধান করলে আমার মনে হচ্ছে যে তোমরা মোটামুটি এটা বুঝতে পারবে আর কি। সেটা হচ্ছে, কোন কোশ্চেনটা সমাধান করি, কোনটা 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 তোমাদের একটু সুবিধার জন্য বলি। এই কোশ্চেনটাই সমাধান করা যেতে পারে।
কোন কোশ্চেনটা? এই যে 1 নাম্বার কোশ্চেনটা একটু তোমরা লক্ষ্য করো। এই 1 নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করো, কি বলছে 1 নাম্বার কোশ্চেনটা? দেখো দেখি 1 নাম্বার কোশ্চেনটা কি বলছে বাবা, পড়ো। কে পড়বে? তুই পড়ো। 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে 6.3 গ্রাম সোডিয়াম অক্সাইড এবং 4.3 গ্রাম কার্বন ডাই অক্সাইড মিশ্রিত করা হলো। 2 নং, একটি আচ্ছা, যৌগকে বিশ্লেষণ করে। হ্যাঁ তুই একটু বাবা 1 মিনিট। আমরা তো উদ্দীপক এক, আচ্ছা 2 নাম্বারে আচ্ছা আচ্ছা পড়ো, তুমি সবটাই পড়ো, সমস্যা নেই। একটি যৌগকে বিশ্লেষণ করে 70.72% নাইট্রোজেন, 6.33% হাইড্রোজেন ও 75.94% কার্বন পাওয়া গেল। এর আণবিক ভর 79। এবার গ নাম্বার কোশ্চেনটা পড়ো। 2 নং, উদ্দীপকে উল্লিখিত যৌগের আণবিক সংকেত নির্ণয় করো। আচ্ছা, তা আমরা আণবিক সংকেত তো নির্ণয় করা শিখেছিলাম, তাই না? এবার ঘ নাম্বারটা পড়ো। 1 নং, উদ্দীপকে সংঘটিত বিক্রিয়ায় প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কিনা গাণিতিক যুক্তি দাও। অর্থাৎ আমরা 1 নাম্বার আমরা একটু ছোট করি, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে, আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার দেখি, আমাদেরকে বলা হলো যে এই যে 1 নাম্বার কোশ্চেনটা, যে 10 অর্থাৎ 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতের লক্ষ্যে 6.3 গ্রাম এটা নিয়েছি আমরা সোডিয়াম অক্সাইড এবং 4.3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করা হচ্ছে। আমরা উৎপন্ন করব, আমাদের টার্গেট হলো বা আমাদের উদ্দেশ্য হলো 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরি করা। আমাদের উদ্দেশ্য কিন্তু মন দাও, যে আমাদের উদ্দেশ্য হলো 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরি করা। এটা তৈরি করার জন্য আমরা নিয়েছিলাম 6.3 গ্রাম নিয়েছিলাম সোডিয়াম অক্সাইড এবং 4.3 গ্রাম নিয়েছিলাম কার্বন ডাই অক্সাইড। এই দুটাকে আমরা মিশ্রিত করেছি। করার পরে দেখা গেল, এই যে ঘ নাম্বার অপশনে গিয়ে এরা বলে দিল যে উদ্দীপকে যে সংঘটিত বিক্রিয়াটা সংঘটিত হয়েছে, এই বিক্রিয়াতে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা। তার মানে আমরা বলছিলাম 10 মানে অর্থাৎ 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরি করব। এই 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরিটা আমাদের কিন্তু নির্দিষ্ট একটা লক্ষ্য। এই পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কিনা এটার একটা গাণিতিক যুক্তি দিয়ে দিতে বলেছে। যদি উৎপাদ পাওয়া যায় তাহলে বলবো যে পাওয়া গেছে। যদি বলি যে উৎপাদ পাওয়া যাবে না, কেন যাবে না সেই কারণটা আমাদেরকে ব্যাখ্যা করে দিতে হবে। তার মানে এই যে গ বা ঘ উচ্চতর দক্ষতার যে কাজগুলো আছে, এগুলো আমরা নিজেদের মতো করে সুন্দর করে গোছাই গোছাই করতে পারি। উত্তর কি হবে আমরা জানি না, ক্যালকুলেশন করে যা বের হবে এইটাকেই করতে হবে। ব্যাপারটা কি বুঝাতে পারছি কিনা? তাহলে আমরা এটা উত্তর শুরু করি, কি বলো? আচ্ছা শুরু করি আমরা। নুমারাইসের দিকে কোশ্চেনটা বুঝতে পারছো বাবা? জি স্যার, বুঝতে পারছি। আমরা শুরু করি উত্তরটা নাকি? জি স্যার। আচ্ছা, আমাদের সাথে কি তামিম সাহেব আছো? জি স্যার। আচ্ছা, কোশ্চেনটা বুঝতে পারছো বাবা? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। ওকে। আমাদের তুহি পড়ছিল কি যে আমাদের প্রশ্নের আর কি ধরনটা আর কি আমরা একটু বিশ্লেষণ করি আগে প্রশ্নটাকে। প্রশ্নটা বিশ্লেষণটা এইভাবে করলাম, এই যে আমাদেরকে বলে দিয়েছে যে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট এইটা আমরা তৈরি করব। এইটা তৈরি করার জন্য আমরা 6.3 গ্রাম আমরা নিয়েছিলাম সোডিয়াম অক্সাইড, আর আর কি নিয়েছিলাম, আরেকটা নিয়েছিলাম হলো 4.3 গ্রাম কার্বন ডাই অক্সাইড, আর একটা নিয়েছিলাম 4.3 গ্রাম নিয়েছিলাম কার্বন ডাই অক্সাইড। এখন কোশ্চেনটা হলো যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা। প্রত্যাশিত উৎপাদ কি, আমাদের উদ্দেশ্য 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরি করা। তাহলে আমরা এবার একটু রাসায়নিক বিক্রিয়াটা করে দেখি। কি করব, রাসায়নিক বিক্রিয়াটা নিম্নরূপ। রাসায়নিক বিক্রিয়াটি নিম্নরূপ। বিক্রিয়াটি নিম্নরূপ। এই যে রাসায়নিক বিক্রিয়াটা নিম্নরূপ, সেটা কি কি? আমাদের দুটা বিক্রিয়া দিতে বলছে, এটা দিয়ে বলছে সোডিয়াম অক্সাইড, আর একটা বিক্রিয়া দিতে বলছে কার্বন ডাই অক্সাইড। এই দুটাকে দেওয়ার পরে এরা বলছে যে সোডিয়াম কার্বনেট তৈরি হবে। সোডিয়াম কার্বনেট তৈরি হবে। এবার একটু সমতা করো, সোডিয়াম দুইটা দুইটা আছে কিনা, অক্সিজেন তিনটা তিনটা আছে কিনা,
কার্বন একটা একটা আছে কিনা, সমতা হয়েছে কিনা একটু লক্ষ্য করতে হবে। সমতা কি হয়েছে বাবা, তো দেখো তোরে, কে দেখবে, ইভামনি দেখো সমতা হয়েছে কিনা। আচ্ছা, জহুল ইসলাম আইডিতে যে জয়েন করছে বাবা, দেখো তো সমতা হয়েছে কিনা এটা। আচ্ছা, সর্বশেষ জিজ্ঞেস করি, তুই সমতা হয়েছে কি বাবা? জি স্যার। সমতা, সমস্যা নেই তো না? এবার না দেখো, স্যার। জি স্যার, সমতা হয়েছে। সমতা হয়েছে। এটার আণবিক ভর কত? সোডিয়ামের ভর কত? 23 গুণ 2। অক্সিজেন কত? 16। 46 যোগ 16 কত বের হয় দেখো তো? স্যার 62। 62, 62 গ্রাম। আর আমরা কার্বন ডাই অক্সাইড কত, তাহলে এটা তো আমরা জানি 12, 16 গুণ 2, তার মানে 12, 32, 44 গ্রাম। এইটা ঠিক আছে না? এখন এইটার একটা আণবিক ভর আমরা বের করি। তাহলে সোডিয়াম কত? 23 গুণ 2, কার্বন 12, অক্সিজেন 16 গুণ 3। তাহলে সেই ক্ষেত্রে কত? 46, 12, 48 কত হয়? সম্ভবত 106 গ্রাম হইতে পারে। দেখো তো কত বের হয়। জি স্যার। 106 গ্রাম। আমরা কি এরকম বলতে পারি না যে, আমরা বলছিলাম যে আমাদের টার্গেট ছিল, খুব ভালো করে আমরা একটা বিষয় দেখি, আমাদের টার্গেট ছিল কি, এই পরিমাণ উৎপাদ মানে সোডিয়াম কার্বনেট তৈরি করার জন্য আমাদের NaOH অর্থাৎ সোডিয়াম অক্সাইড এটা লাগবে কিনা, আবার কার্বন ডাই অক্সাইডটা 4.3 গ্রাম লাগবে কিনা, আমরা তার সাথে উৎপাদটা পাবো কিনা, এটা আমাদের জানা দরকার। তাহলে আমরা এখন প্রথম ধাপে যেটা করতে পারি আর কি, একটু লক্ষ্য করো, আমরা কি বলতে পারি না এরকম করে, যে 106 গ্রাম এই সোডিয়াম কার্বনেট তৈরি করার জন্য এই সোডিয়াম অক্সাইড দরকার পড়তেছে কত? 62 গ্রাম। এটা হলো প্রথম ক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরিতে সোডিয়াম অক্সাইড লাগে কত? আচ্ছা, সোডিয়াম অক্সাইড কত লাগবে? এই যে 62 গ্রাম লাগবে। Na2O, এটা লাগবে, এত গ্রাম, এত লাগবে বা প্রয়োজন বা দরকার, যা হলো সেটাই দরকার। এখন 1 গ্রাম Na2CO3 তৈরিতে তা লাগবে কত? 62, 106 গ্রাম। এখন আমাদের অঙ্কের মধ্যে কত গ্রাম দেওয়া ছিল? অঙ্কের মধ্যে কত গ্রাম দেওয়া ছিল একটু লক্ষ্য করো। এই যে 10.6 গ্রাম আমরা তৈরি করব। তাহলে 10.6 গ্রাম এইটা তৈরি করার জন্য সোডিয়াম কার্বনেট কতখানি লাগবে দেখি। 62 গুণ 10.6, 106 কত বের হয় দেখো দেখি। 6.2। 6.2 গ্রাম টু। এটা লাগছে। জি স্যার। খুব ভালো করে দেখো, আমাদের একটা জিনিস আমরা একটু লক্ষ্য করি। আমরা এই যে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরি করবার জন্য আমরা সোডিয়াম অক্সাইড নিয়েছিলাম 6.3 গ্রাম। আর আমাদের 10.6 গ্রাম এই যে সোডিয়াম কার্বনেট এটাকে তৈরি করার জন্য আমাদের সোডিয়াম অক্সাইডের দরকার পড়ছে কত গ্রাম? অনলি 6.2 গ্রাম। তাহলে এটা আমরা বেশি নিয়েছিলাম আর আমাদের লাগতেছে কম, তাহলে এইটা নিয়ে কোনো ঝামেলা নাই। 10.6 গ্রাম এই সোডিয়াম কার্বনেট তৈরি করার জন্য সোডিয়াম অক্সাইডের পরিমাণটা ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তাহলে আমরা একটু পরেরটা দেখি ঠিক আছে কিনা। পরেরটা কিভাবে দেখবো একটু লক্ষ্য করি আমরা এইভাবে। আমরা কিভাবে বলতে পারি না আবার, বা দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বলতে পারি কিনা দেখো তো, দ্বিতীয় ক্ষেত্রে এইভাবে যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরিতে
কার্বন ডাই অক্সাইড লাগে কত? কত গ্রাম দেয়া ছিল আমাদের এখানে? 40 গ্রাম। দেখো, এই যে আমরা বিক্রিয়াটা করে কত গ্রাম পাইছি? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাইছি। 106 গ্রামের জন্য, 106 গ্রামের জন্য আমরা কত পেয়েছি? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেয়েছি। এবার তাহলে একটু লক্ষ্য করি আমরা। এখন দেখো যে 1 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরিতে কার্বন ডাই অক্সাইড লাগবে কত? 44 ভাগ কত? 106 গ্রাম। কত গ্রাম ছিল আমাদের? 10 গ্রাম। 10.6 গ্রাম তৈরির জন্য কত লাগবে কার্বন ডাই অক্সাইড? তাহলে 44 গুণ হচ্ছে 10.6 আর নিচে হলো 106। কত বের হয় দেখো দেখি। স্যার 4.4। 4.4 গ্রাম কি লাগবে কার্বন ডাই অক্সাইড। তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত দেওয়া ছিল? 4.4 গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি না যে 10.6 গ্রাম এই সোডিয়াম কার্বনেট তৈরি করবার জন্য, খুব ভালো করে মন দেই আমরা, এই যে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরিতে বিক্রিয়ায় ব্যবহৃত কি কি? সোডিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ কি ছিল? সঠিক ছিল। সঠিক ছিল। তাহলে কি হবে? প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে। প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে। কোশ্চিনটা কি আমি বুঝাতে পারছি কি পারি নাই? জি স্যার। কারো কোনো কোশ্চিন আছে এখানে? কোশ্চিনটা এবার মিলাও, মিলে কিনা। আচ্ছা, একটা জিনিস দেখো, ওরে বাবা। আচ্ছা, এই যে দেখো দেখি আমাদের সোডিয়াম মানে সোডিয়াম কার্বনেট, এটা তো বুঝতে পারছি 6.2 গ্রাম। আচ্ছা, এখন এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 4.4 বের হয়েছে, যেটা আমাদের কোর্সের মধ্যে দেয়া ছিল, আমরা নিয়েছিলাম 4.4 গ্রাম লাগবে। ও আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমরা ভুল করছি তো, দেখো। ভুল না, আমাদের দেখতে ভুল হয়েছে। আমাদের হচ্ছে, এদিক তাকাও, আমাদের ভুলটা বুঝি, ভুলটা বলি। ভুলটা হলো, ভুলও ঠিক বলবো না, আমাদের দেখতে মিস্টেক হয়েছে। এই যে দেখো, কার্বন ডাই অক্সাইড আমাদের কত লাগবে? তুই কত লাগবে? হৃদয় সাহেব বলেন, সমস্যা নেই, কত লাগবে বলেন। স্যার 4.4 গ্রাম। 4 লাগবে 4 গ্রাম। আর আমাদের লাগবে 4.4 গ্রাম, আর কোশ্চেনের মধ্যে দেয়া আছে কত গ্রাম? 4.3 গ্রাম। লাগবে 4.3 গ্রাম, আর দেয়া আছে কত? 4.3। ফোর কম পয়েন্ট দেয়া আছে না ফোর বেশি দেয়া আছে? স্যার কম দেয়া আছে। তো কম যদি দেয়া থাকে, আমরা কি তাহলে প্রত্যাশিত উৎপাদ পাবো? জি না। তাহলে আমরা আমাদের এই যে এটা, তাহলে আমরা বলবো কার্বনের পরিমাণ সঠিক ছিল, দন্তান্ন একারের না। এটা আমার ওটা দেখতে মিস হয়ে গেছে, হ্যাঁ, সঠিক ছিল না। তাহলে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে, দন্তান্ন একারে না। হুমায়রা সিদ্দিকা, বিষয়টা বুঝতে পারছো বাবা? জি স্যার, বুঝতে পারছি। মানে আমাদের ওইটা দেখতে ভুল হয়েছিল, আমি মনে করেছিলাম এখানে 4.4ই আছে। তো এখানে 4.4 থাকলে সব ঠিক ছিল। যেহেতু 4.3 দেয়া আছে উদ্দীপকে, তাহলে আমাদের লাগবে 4.4, উদ্দীপকে দেয়া আছে 4.3। তাহলে যেহেতু আমাদের 1 গ্রাম মানে 0.01 গ্রাম কম দেয়া আছে, তাহলে 0.01 গ্রাম যদি কম থাকে, তাহলে প্রত্যাশিত উৎপাদ পাওয়া কোনোভাবে সম্ভব নয়। যেই কারণে প্রত্যাশিত উৎপাদটা পাওয়া যাবে না। কথা ক্লিয়ার? আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বোঝাইতে চেয়েছিলাম, একটু স্ক্রিন শেয়ারটা আমি অফ করছি। একটু অফ করি, হ্যাঁ, অফ করছি। আমাদের সাথে এখন আছে হলো
আমরা হুমায়রা সিদ্দিকের সাথে একটু কথা বলে নিই, 1 মিনিট। হুমায়রা সিদ্দিকা বাবা, এই ক্যাটাগরির তো আমরা 6 অধ্যায়ের এই ক্যাটাগরিরই সব গাণিতিক সমস্যা বা অঙ্কগুলো আছে, এগুলো কি এখন করতে পারবা কিনা? জি স্যার, করতে পারবো। তোমাদের সহায়ক বই যেটা আছে, এই সহায়ক বইয়ের এমসিকিউ তো অন্তত 300 বা 400টা আছে এই অধ্যায়ে। এই 300 বা 400 এমসিকিউ যেগুলো আছে সেগুলো সুন্দর করে 1 নাম্বার থেকে শুরু করতে হবে। যেখানে যেখানে তোমাদের সমস্যা ফেল হবে সেখানে আমাকে বললেই হবে। আমার কাছে তো এই যে তোমরা দেখছো, তোমাদের এগুলো কপি আমাদের কাছে, আমার কাছে আছেই। আমি এগুলো তোমাদেরকে আবার পরবর্তীতে হেল্প করে নিতে পারি, সমস্যা নয়। তাহলে তোমরা একটু কাজটা শুরু করবা, সমস্যা বের হলে আমাকে একটু বলতে হবে, আমি সলভ করব। এবার আমরা আসবো হৃদয় হাসানের কাছে। বাবা, কাজটা করা যাবে কিনা? জি স্যার, পারা যাবে। আচ্ছা, এবার জহুরুল ইসলাম আইডি দিয়ে যে জয়েন করছো, বাবা করা যাবে কিনা এটা? ইনশাল্লাহ। জি। তুহি, করা যাবে বাবা এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা আসি তামিম সাহেবের কাছে। তামিম সাহেব, আছো? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি হলো এই কাজগুলো শেষ করতে পারবে তো নাকি? ইনশাআল্লাহ স্যার। তাহলে আমি একটা তোমাদের বাড়ির কাজ দিয়ে একটা হোম টাস্ক দিয়ে দেই, হ্যাঁ? একটু তোমরা হোম টাস্কটা লিখে নাও, আমি একটু দিয়ে দিই তোমাদের, দাঁড়াও ওইখানেই দিয়ে দেই। সেটা হলো, খুব ভালো করে মন দাও, হোম টাস্কটা নাও। সেটা হচ্ছে যে আমরা একটু দেই। সহায়ক বই, সহায়ক আছে না? সহায়ক বই এমসিকিউ 1 থেকে শুরু করে 250টা মোটামুটি আর কি। এই এমসিকিউ গুলো A to Z করতে হবে। করার পরে যেটা প্রবলেম বের হবে এটা সুন্দর করে দাগাইতে হবে এবং আমি তোমাদেরকে এটা সলভ করে দেবো। এইটাই তোমাদের বাড়ির কাজ। এই কাজটা করা শেষ করে কালকে তোমরা আমাকে রিভিউ দিবা যে স্যার আমরা কাজটা শেষ করেছি, এটা এটা পারছি, এটা পারিনি। ও, কালকে তো ক্লাস নাই না? ক্লাস তো একবারে আছে মনে হয় হলো শনিবারে। জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের সাথে শনিবারে দেখা হচ্ছে। তাহলে এটা এটা না, তাহলে 250টা না, সবগুলো এমসিকিউ থাকলো এই অধ্যায়ের। ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় সহায়ক বইয়ের সকল এমসিকিউ, সকল এমসিকিউ, এই কাজটা তোমরা শেষ করবা। আর শেষ করে তোমরা আমাকে ফিডব্যাক দিবা যে স্যার এটা পারছি, এটা পারি নাই, আমি তোমাদেরকে হেল্প করব। তো আজকে আমি আসলে এই পর্যন্তই রাখতে যাচ্ছি। তোমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলতে পারো যে স্যার এই জায়গাগুলো একটু করাই দিলে আমাদের জন্য সুবিধা হতো, এরকম কারো কোনো ইনফরমেশন আছে কিনা যে স্যার এটা করলে আমাদের জন্য একটু ভালো হতো, বেটার হতো? কারো কোনো সাজেশন আছে যে স্যার আমার জন্য এটা করলে ভালো, বা এটা এই জায়গাটা করলে ভালো হবে? না সিরিয়াল বাই সিরিয়ালি যাব? আচ্ছা, তাহলে বুঝতে পারছি, কোনো সমস্যা নেই, আমরা সিরিয়াল বাই সিরিয়ালি যেতে পারি। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।